This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেমানন্দে বাহু তুলে গাওরে রাম নাম, রাম মাহাত্ম্য, দিনেরও মাহাত্ম্য। ক্যালেন্ডার বলছে আজ 22শে জানুয়ারি 2025, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার, হ্যাঁ ঠিকই ধরেছেন, প্রথম বছর মানে বর্ষপূর্তি। অযোধ্যার রাম মন্দিরেও বর্ষপূর্তির দিন, তাই দিন মাহাত্ম্য বললাম। অযোধ্যার যে মন্দির নরেন্দ্র মোদীর চোখে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ক্ষেত্রের মহান ঐতিহ্য, সেই মন্দিরের আজ বিশেষ দিন। এ কারণেই বললাম পদ্ম শিবির গোটা দিন আজ তাই রাম ভজনায় মজে থাকলো। রামের নামেই আজ ডুব দিলেন যোগী আদিত্যনাথ। প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানেই হলো যোগীর রাম উদযাপন। যোগী কিন্তু একা নন, সপার্ষদ তাঁর 54 জন মন্ত্রীকে নিয়েই বুধবার মানে আজ পুণ্য ডুব তিনি দিয়েছেন। আসলে রাম বিজেপির আধার, রাম বিজেপির আস্থাও, রাম বিজেপির স্লোগানও বটে। আর সেই রামের নামে রাজনীতিতেও যে গেরুয়া শিবিরের কোনো দ্বিধা নেই, সংশয় নেই। আপনাদের অনেকেরই মনে আছে গত বছর রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় একেবারে দ্বিধাহীনভাবে, কোনো রকম সংশয় ছাড়া দিলীপ দেবশ্রীরা তারা বলেছিলেন, सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए हैं। सदियों का अभूतपूर्व धैर्य, अनगिनत बलिदान, त्याग और तपस्या के बाद हमारे प्रभु राम आ गए हैं। মানুষ বার্তা পেয়ে গেছে, রামের নামের চেয়ে আর বার্তা কিছু হয় না। আজ বাতাবরণ রামময়, দেশ রামময়, নতুন ইতিহাস ভারতবর্ষে রচিত হচ্ছে, আমরা সবাই সাক্ষী হচ্ছি। রাম আমাদের জন্য রাজনীতির বিষয় নয়, রাম আমাদের আস্থা, আমাদের মর্যাদা, ভারতবর্ষের সম্মানের বিষয়। রাম রাজা ছিলেন, তাকে নিয়ে রাজনীতি হবে না তো কাকে নিয়ে রাজনীতি হবে? এরা হিন্দুত্বের নাম করে হিন্দু ধর্মের অপমান করছে, রামের নাম করে রামের অপমান করছে। 1998 সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, বিরোধীরা বলে যে আমরা রাম নিয়ে রাজনীতি করি। আমি বলছি না, ওনারা বলছেন হ্যাঁ আমরা 100 বার করি, 200 বার করি, 500 বার করি, 1000 বার করি, রাম নিয়েই রাজনীতি করব, এটা ভারতবর্ষের প্রাণ। শুনলেন তারা যা বলেছিলেন বা বলে আসছেন, সেটা রামের নামে রাজনীতি। তবে এই রামের নামে রাজনীতি 24-এর মানে 2024-এর ভোটে বিজেপিকে কতটা ডিভিডেন্ড দিয়েছে বা আদৌ দিয়েছে কিনা তা নিয়ে তর্ক চলতেই পারে, তর্ক চলছেও। লোকসভায় অযোধ্যায় বিজেপির রাম আস্থায় ধাক্কা দিয়েছে, আপনারা জানেন। আমি ফয়জাবাদের কথা বলছি, ফয়জাবাদ কেন্দ্র, যেখানে অযোধ্যার এই রাম মন্দির সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদের কাছে এই ফয়জাবাদে হারতে হয়েছে বিজেপির লাল্লু সিংকে। ফলে যে কারণে এই প্রশ্নটা, এই রাম মন্দির বা রাম সেন্টিমেন্ট কতটা ডিভিডেন্ড দিয়েছে ভোটে, সেটা নিয়ে একটা তর্ক প্রতর্ক চলেছে। বাংলাতেও কিন্তু রামের নামে ভোট হয়নি, কিন্তু 24-এ হয়নি মানে যে 26-এ হবে না, এটা বোধহয় শুভেন্দুরা বিশ্বাস করেন না বা বিশ্বাস করতে চানও না। তার কারণ তারা চেষ্টা জারি রেখেছেন, ভরসা যে রামেই। আজ নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, বিরোধী দলনেতার ঘোষণায় সোনাচূড়ায় রাম মন্দির হবে, মানে তিনি এই ঘোষণা করছেন। সোনাচূড়ায় শুভেন্দু নিজের 2.5 বিঘা জমি রয়েছে, আর সেই জমিতেই রাম মন্দির হওয়ার কথা বলছেন।
আমরা তো সোনাচূড়ায় করছি, জায়গা কেনা জায়গা 2.5 বিঘা। ধর্মের নিজে ধর্মে মানেন, করুন না, জায়গা কিনে করে সব করে বৈধভাবে করুন না বলছে। দেখুন, মন্দির কেউ করবেন, করতেই পারেন। কে কোথায় মন্দির করবেন, কে কোথায় মসজিদ করবেন, কে কোথায় গির্জা করবেন, কে কোথায় গুরুদ্বারা করবেন, নিশ্চিতভাবে তারা করতে পারেন। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, দয়া করে ধর্মস্থানটার সঙ্গে রাজনীতিটা জড়াবেন না। কি বলছেন কুণাল বাবু? মন্দির নিয়ে রাজনীতি করবেন না বললেই হলো? হচ্ছে। মন্দিরের রাজনীতি তো চলেই আসছে। নন্দীগ্রামে রামের শোভাযাত্রা থেকে আজ শুভেন্দু হুঙ্কার ছেড়েছেন, জেহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা। শুধু শাসক দল কেন, বিজেপি ছাড়া বাকি বিরোধীরাও কিন্তু শুভেন্দুর কথায় 16 আনা রাজনীতি খুঁজে পাবেন। হিন্দুত্বের তাস, ভোট মেরুকরণের রাজনীতি, অর্থাৎ এই যেটা কিছুক্ষণ আগেই বললাম, রাম সেন্টিমেন্ট। যেভাবে তড়িঘড়ি 1 বছরের মধ্যে রাম মন্দিরের নির্মাণ শেষ করতে চাইছেন, তাতে এই বিষয়গুলো স্পষ্ট। হ্যাঁ, একেবারেই ঠিক ধরেছেন। তাতে এটা স্পষ্ট যে এই মুহূর্তে পাখির চোখ বা লক্ষ্য 26-এর বিধানসভা নির্বাচন। ফলে 26-এর আগে শুভেন্দুর জেলাতে দীঘায় জগন্নাথের মন্দিরের দরজাও পুণ্যার্থীদের জন্য খুলে যাবে, আমরা জানি। মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। জগন্নাথেও বিজেপি রাজনীতি দেখেছে। শুভেন্দু আশঙ্কা, সে আশঙ্কার জায়গাও কি সেই জগন্নাথ পরিস্থিতি, সে প্রশ্ন তুলেছে। তার হিন্দুত্বের ভোট সমীকরণ ঘেঁটে যাওয়ার আশঙ্কা তিনি করছেন না, এমনটাও কিন্তু বলা যায় না। আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দা অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। রাজনৈতিক দল রথযাত্রা করুক, তাতে আমার আপত্তি নেই। সরকারি পয়সায় যদি কেউ মন্দির বানায়, মসজিদ বানায়, দুটোতেই আমাদের আপত্তি আছে। খবর জয় জগন্নাথ মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, কারণ উড়িষ্যাতে আমরা ক্ষমতায় এসেছি। भारत माता की, भारत माता की, भारत माता की जय जगन्नाथ, जय जगन्नाथ। মনে রাখবেন, আমাদের বাংলায় আমরা যখন দুর্গাপুজো নিয়ে মেতে থাকি, আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি, তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন। ওখানে জগন্নাথ মন্দির কেন তৈরি করছেন পুরী বাদ দিয়ে দীঘাতে, তার মানে উনি বুঝবেন। তৃণমূল কংগ্রেস এখন মা কালী ছেড়ে জগন্নাথ দেবের উপরে ভরসা করেছে। দীঘায় জগন্নাথ মন্দির যেভাবে সুন্দরভাবে হয়েছে, তাতে হঠাৎ বিরোধী দলনেতার একটা চিত্তচাঞ্চল্য লেগেছে, বিচলিত হয়ে পড়েছে। যেহেতু পূর্ব মেদিনীপুর বা দীঘাকে কেন্দ্র করে একটা মানে নতুন জগন্নাথ মন্দির, তার সঙ্গে পর্যটন, সব মিলিয়ে একটা কর্মসংস্থান, উন্নয়ন একটা হই হই করে হচ্ছে, তো উনি সেটা নিতে পারছেন না। এটা কখনো কোনো সরকারের এজেন্ডা হতে পারে না যে এখানে রাম মন্দির হবে, এখানে জগন্নাথ মন্দির হবে, এখানে ইস্কনের মন্দির হবে। এটা যা করা হচ্ছে সেটা মেরুকরণের জন্যই করা হচ্ছে, ভোটকে লক্ষ্য করেই করা হচ্ছে। 26-এর ভোটকে উপলক্ষ করে সেই দিকে কি এগোচ্ছে এ বঙ্গের রাজনীতি? রাজনীতির ধর্মযুদ্ধ বাংলায় কি তাহলে শুরু হয়ে গেল? মানে এ প্রশ্ন কি আমার আপনার মনে সময় আসবে না? একা রামের রক্ষে নেই, হ্যাঁ, একা রামের রক্ষে নেই নন্দীগ্রামের আগে আবার মুর্শিদাবাদ। ঘোষণা মতো আজ সাগরদিঘিতে রাম মন্দিরের ভূমি পুজো হয়ে গেল। কাপড়টা বিছিয়ে দাও।
আচ্ছা, রাম মন্দিরের জন্য মুর্শিদাবাদকেই কেন বেছে নিলেন অম্বিকানন্দ মহারাজ? এই মাটি মহারাজা শশাঙ্কের মাটি, এই মাটি মহারানী ভবানীর মাটি। এই মাটিতে রাম মন্দির হচ্ছে এবং আপনাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলছি, আগামী দিনেও বলছি, শুধুমাত্র অলংকার এই সাগরদিঘি বিধানসভার বুকেই রাম মন্দির হবে না। এখনও আমাদের কাছে ভরতপুর, রেজিনগর এই সমস্ত বিধানসভা থেকে জমি রামলালার মন্দির করার জন্য এসেছে। তো আমরা আগামী দিনে কিন্তু সেসব জায়গাতেও মন্দির করব। শুনলেন আপনারা, আমিও শুনেছি, বেশ কিছুবার শুনেছি। আজ এই যে বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের প্রধান এবং বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ, এই অম্বিকানন্দের যুক্তিতে রাজনীতির সম্পর্ক পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মোহাম্মদ সেলিম, সকলেই আজ মুর্শিদাবাদ রাম মন্দিরের ভূমি পুজোয় আমন্ত্রিত ছিলেন। মন্দিরে রাজনীতি নেই, হয়তো সেই মেসেজটাই দিতে চেয়েছিলেন হিন্দু সেনার সভাপতি। হ্যাঁ, কিন্তু রাজনীতির কোনো ব্যক্তিত্বকেই শেষ পর্যন্ত সেখানে দেখা যায়নি। আক্ষেপ শুধু করলেন একজন, কে? হুমায়ুন কবির। হ্যাঁ, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে ধর্মযুদ্ধে অম্বিকাদের প্রতিপক্ষ এই হুমায়ুনই, তার বাবরি মসজিদ। আর সেই হুমায়ুনকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি। ওনারা যদি কাল সন্ধ্যা অবধি আমাকে কমিউনিকেটেড করতেন বা আমাকে ওভার ফোনে বা হোয়াটসঅ্যাপ কলে বলতেন, নিশ্চয়ই যেতাম। হুমায়ুন কবিরকে হোয়াটসঅ্যাপ মারফত জানানো হয়েছে, কিন্তু উনি, আমি দেখলাম আপনাদের চ্যানেলে উনি বলেছেন যে ওনাকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। এটা সর্বৈব মিথ্যা কথা। আমি আপনাদের চ্যানেলের মারফত দেখিয়ে দিতে চাই যে হুমায়ুন কবির সাহেবকে আমি হোয়াটসঅ্যাপ মারফত যে জানিয়েছি তার সম্পূর্ণ তথ্য আমার আছে। এই যে হুমায়ুন কবির সাহেব, এটা ওনারই হোয়াটসঅ্যাপ আইডি, আপনারা দেখছেন তো। ওনাকে কিন্তু জানানো হয়েছিল, যে একদম সসম্মানে জানানো হয়েছে, আমি আমার পক্ষ থেকে জানিয়েছি। অর্থাৎ ভরতপুরের বিধায়কের কাছে আমন্ত্রণ গিয়েছিল, হোয়াটসঅ্যাপ মেসেজ সেটা বলছে, আপনারা দেখলেন। হুমায়ুন কি দেখতে চাননি? মানে এই অম্বিকানন্দ মহারাজ যে মুর্শিদাবাদ জেলাকে রাম মন্দিরে ভরিয়ে দিতে চাইছেন, তার একটা অনুপ্রেরণা তো হুমায়ুনই। তো হুমায়ুন মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার কথা না বললে মহারাজও কি রাম ভজনায় এভাবে ওই হিন্দুত্বের ধ্বজা ওড়ানো, সেই ধ্বজা নিয়ে নেমে পড়তেন? এ প্রশ্ন উঠবে না? মুর্শিদাবাদে এবং পশ্চিমবঙ্গে যেটা চলছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, দিদি সেখানে বিরোধিতা নাই। দিদির দলের লোক বলছে আমি বাবরি মসজিদ করব। 6 ডিসেম্বর 2025 আমরা বলেছি যে ঘটা করে লক্ষ লক্ষ লোকের মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। NH 34 সংলগ্ন অলরেডি 6 বিঘি জায়গা আমি ফাইনাল করেছি। তাকে নকল করে রাম মন্দিরের গল্প শুরু হয়ে গেল, হিন্দুদেরকে এক করতে হবে। আপনাকে বাবরি মসজিদ বানানোর জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার সাথে সাথেই আপনাকে বলছি, আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো। মুর্শিদাবাদের প্রত্যেকটি বিধানসভাতে আমরা একটি করে রাম মন্দির তৈরি করব। আমি চাইছি, অ্যাডিশনাল যোগ করছি, যে 22টা বিধানসভায় না করে 26টা ব্লকেই উনি 26টা রাম মন্দির তৈরি করুন। আমি ওয়েলকাম জানাচ্ছি সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে, সমস্ত পদাধিকারীদেরকে, সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে এই রাম মন্দির নির্মাণের কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য। উনি যদি আমাকে ডাইরেক্টলি বলেন যে ওনার ওই মন্দির করতে গিয়ে কিছু অর্থ সাহায্য করতে হবে, আমি সেটাতেও করব। কোথাও বড়, কোথাও মাঝারি, যে কোনো মাপের আমরা একটি করে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির আমরা তৈরি করব। মহানন্দজি যেটা বলেছেন, আমার একটাই প্রশ্ন ওনার কাছে, উনি এত লেটে কেন বললেন? হুমায়ুন কবির বাবরি মসজিদ করার কথা উত্থাপন করেছেন, তার 3 দিনের মধ্যে তিনি বলছেন আজকে পশ্চিমবঙ্গে এটা ফার্টাইল গ্রাউন্ড, অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতির উর্বর জমিতে রূপান্তরিত হয়েছে। কার সৌজন্যে? দিদি আর মোদির সৌজন্যে। এটা খালি মেরুকরণ বলে না, এটাই তো হওয়া উচিত। আমাদের রাজ্যে তো না কেন্দ্র সরকার না বাংলা সরকার আমাদের রাজ্যে বা দেশে নতুন কলকারখানা তৈরি করবে না, শিল্প তৈরি করবে না, তো বেকার ছেলেমেয়েরা যাবে কোথায়? কেউ মসজিদ বানাবে, কেউ মন্দির বানাবে, আর বেকার ছেলেমেয়েরা মন্দিরের মসজিদের সিঁড়িতে বসে পাটি নিয়ে ভিক্ষে করবে। যাবজ্জীবন নয়, ফাঁসি চাই, তিলোত্তমার মামলার রায় চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। শুনানি হতে পারে আগামী সোমবার।
দেখুন, গত সোমবার সঞ্জয়ের সাজা ঘোষণা হয়েছে, আর মঙ্গলবারই 7 তাড়াতাড়ি হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার, আপনারা জানেন। আর এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই। আজই আবার এজলাসে রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। হ্যাঁ, সিবিআই প্রশ্ন তুলেছে, তদন্ত করেছে সিবিআই। তাহলে রাজ্যের পিটিশন কেন? অ্যাডভোকেট জেনারেল বলেন, উপযুক্ত সাজা চেয়ে রাজ্য হাইকোর্টে আসতেই পারে। এজির যুক্তি, আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। পুলিশ প্রথমে তদন্ত করেছিল, পরে সিবিআই এর হাতে যায়। এজি আরও বলেন, পুলিশ যেহেতু তদন্ত শুরু করেছিল, তাই রাজ্যকে বাদ দেওয়া যায় না। ডিভিশন বেঞ্চ তখন জানতে চায়, এ নিয়ে পরিবারকে জানানো হয়েছে। রাজ্যের আইনজীবী বলেন জানানো হয়নি। তখনই বিচারপতি দেবাংশু বসাক বলেন, আমরা বাবা মায়ের কথা শুনতে চাই। বিচারপতি আরও বলেন, মুক্তি পেয়ে গেলে যে কেউ আসতে পারে, কিন্তু সর্বোচ্চ সাজা চেয়ে কারা আসবেন আইনে তার নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। মামলার এখতিয়ার এবং গ্রহণযোগ্যতা নিয়ে সোমবার শুনানি রয়েছে আবারও। তিলোত্তমা মামলার রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য, আর এই মামলা নিয়ে তিলোত্তমার বাবা মায়ের বক্তব্য শুনতে চান বিচারপতি। হাইকোর্টের মামলাটা তো হাইকোর্টের বিচারপতি তো বলে দিয়েছেন যে ভিকটিমের পরিবার ছাড়া আমি মামলা শুনতে পারবো না, এবং আমরা কি করব সেটা আমাদের লয়ারদের সঙ্গে কথা বলে, আইনজ্ঞদের যারা আমাদের আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। সঞ্জয়ের সাজা ঘোষণা হলো সোমবার, আর মঙ্গলবারই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেল রাজ্য। সেখানে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল সিবিআই। একই প্রশ্ন বিরোধী দলনেতারও। স্বাভাবিকভাবে এখানে 3 জন যেতে পারে হাইকোর্টে, আপার কোর্টে। সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে, ডাক্তার বোনের পরিবার যেতে পারে, সিবিআই যেতে পারে। রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির যাওয়ার কোনো অধিকারও নেই, সুযোগও নেই। হাইকোর্টে মামলার এখতিয়ার নিয়ে পাল্টা সওয়ালও করেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। সাধারণ মানুষকে ভরসা জোগাতে রাজ্য সরকার যে কোনো মামলায় আদালতের দ্বারস্থ হতেই পারে। আদতে সত্যি কি সাধারণ মানুষকে ভরসা জোগানো নাকি একটা চমক? এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে হতে পারে আগামী শুনানিতে রাজ্যকে। মামলার এখতিয়ার ও গ্রহণযোগ্যতা নিয়ে সোমবার শুনানি হাইকোর্টে। তার আগে বল গেল রাজনীতির কোর্টে। মমতা ব্যানার্জি গ্যারেন্টি পেয়েছেন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের কাছে যে আপনি যেখানেই যান, এ কেস আমরা গড়বড় গুবলেট করে দিয়েছি, আর এদিক থেকে হওয়ার কোনো উপায় নাই। এ কেসের আমরা যা করার করে দিয়েছি, আর এদিক ওদিক হওয়ার কিছু নাই। খুনের জন্য, ধর্ষণের জন্য দায়ী তিনি হাইকোর্টে গেছেন। মমতা ব্যানার্জি যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিয়েছে, আমরা রাজনৈতিক লোকেরা বলছি না। তত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। তৃণমূল কংগ্রেসের গায়ে আরজি করের এই ধর্ষণ এবং খুনের ঘটনার যে কলঙ্ক লেগেছে, এখন উনি একটা ব্যর্থ চেষ্টা করছেন সেই কলঙ্ক গা থেকে মোছার। তদন্ত ঠিক অভিমুখে ছিল, তারপরে সেটা সিবিআই এর হাতে গিয়েছে, কোর্ট দিয়েছেন, তো সিবিআই তদন্ত করেছে। ইন দ্য মিন টাইম রাজ্যে এই ধরনের আরও মামলার ফয়সালা হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। সিবিআই আরজি করে ফাঁসির আদেশ আনতে পারেনি, আর কোনো অধিকারও নেই, সুযোগও নেই। উনি শুধুমাত্র ড্রামাবাজি করে 26-এর ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন সেই জন্য। বিরোধী দলনেতার চড়া সুর, ওদিকে জবাবটা আগেই দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক। আসলে এমন একটা ঘটনা, তিলোত্তমার ধর্ষণ খুন, এই ঘটনাটা এমন একটা ঘটনা, এ রাজ্যের বুকে এমন একটা ঘটনা, যাতে এখনো পর্যন্ত আইনি যা পরিস্থিতি, কি আপডেট প্রত্যেকটা মুহূর্তে আপনাদের আমরা জানাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমি ঠোঁট কাটা TV9 বাংলায় আমার প্রত্যেক সহকর্মীর মতামত, ভাবনা চিন্তা যা আপনাদের সঙ্গে এক হয়ে যায়, সেটা হলো যে এই ঘটনায় যদি সঞ্জয় একাদশী, অনেকে আছে, নানা রকম ন্যারেটিভ তৈরি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত শিয়ালদা কোর্টের তরফ থেকে যেই সাজা ঘোষণা হয়েছে, সেই সাজাকে কাউন্টার করে অনেক রকম আইনি পথ এগোবে আমরা জানি। কিন্তু একটা কথা আরও একবার বলবো, আমি ঠোঁট কাটা, হ্যাঁ আমি জানি এই বিষয়ে আপনারা প্রত্যেকে, কারণ এ রাজ্য রাস্তায় নেমেছে কেন? তিলোত্তমার জন্য বিচার চেয়ে। হ্যাঁ, জাস্টিস ফর আরজি কর, আরও একবার বললাম। অন্যদিকে পাকা ঘর পেতে
পাকাপাকি বন্দোবস্তকে বলবো কিনা জানি না, আবাসের কিস্তি অ্যাকাউন্টে ঢুকেছে, আর সেখানে কিসের আবদার? হ্যাঁ, এসব লব্জ এখন আমরা প্রত্যেকেই জানি, কাটমানি কাটমানি কাটমানি। বিরোধীরা সেই কবে থেকে বলে আসছেন, এখন প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে। সিচুয়েশন গভীর, বলা ভালো তিনি সতর্ক করে দিচ্ছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর দাওয়াই এবং খুবই কড়া দাওয়াই, বলছেন টাকা চাইলেই পুলিশে ডায়েরি করুন। পুলিশ মন্ত্রী, এটাও মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী, তিনি বলছেন টাকা চাইলে পুলিশে ডায়েরি করুন। আমি পরিষ্কার বলছি, গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে কোনো 1 পয়সা দেওয়ার প্রয়োজন নেই। সরকারি টাকা, এগুলো সরকারি স্কিম। পরিষ্কার বলছি, যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশন হবে, সে যেই হোক। আজও বললেন আলিপুর দুয়ারে, এর আগে মুর্শিদাবাদে বলেছেন। ব্যাস, গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। তারপর পুলিশে ডায়েরি হলো। সরকারের টাকা, অন্য কারো টাকা নয়, সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রাম সভারও নেই, পঞ্চায়েতেরও নেই, পঞ্চায়েত সমিতিরও নেই, জেলা পরিষদেরও নেই, কারও নেই। যদি কেউ টাকা চায় পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবে। সেদিন মুর্শিদাবাদে দাঁড়িয়েই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 24 ঘন্টা কাটল না, মঙ্গলবার জেলার রামপাড়া ও আন্দুলবেড়িয়া 2 তৃণমূল পঞ্চায়েতের 2 প্রধানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল থানায়। টাকা ঢুকেছে, সেই টাকা তুলতে গিয়ে মানে অঞ্চল থেকে অঞ্চলের ক্যাডাররা বলছে যে টাকা দিতে হবে, 10,000 করে 15,000 করে টাকা দিতে হবে। গিয়ে আমি দেইনি, আমাকে হুমকি দিচ্ছিল, গিয়ে বলছি যে আজকে টাকা দিতেই হবে তোর, ওই জন্য থানায় এসেছি। প্রথম আমি 60,000 টাকা পাইছিলাম, তো ওই টাকা ধরে নিয়ে আমাকে বললো 5,000 টাকা দিতে হবে। তোমরা 5,000 টাকা দিয়েছি, পরে যে টাকাটা ঢুকবে সেই টাকাটা যদি আমি না দিই, 15,000 টাকা না দিলে আমার টাকা ওরা ঢোকাবে। একাধিক উপভোক্তা থানায় অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের প্রধানের বিরুদ্ধেই অভিযোগ, এত সাহস এলো কোথা থেকে? মুখ্যমন্ত্রী তো কাল এসেছিল মুর্শিদাবাদে, এবং সেখানে তো বারবার বললো যে কাউকে টাকা দেওয়ার দরকার নেই। ওই সাহসী তো এসেছি থানায় আরো। যদি কেউ টাকা চায় পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবেন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তাতেই অভিযোগ জমা পড়ল থানায়। কাজের কাজ হবে? কিছু তো হবেই না, যদি কিছু হয়ও যেটা জামিনের ধারাই একটা কেস হতে পারে। সে কেসের হবে কি জামিনের ধারা দিয়ে, অর্থাৎ তুমি জামিন পাবেই নিশ্চিন্ত করে, একটা দুটো লোক ঠকানি বুদ্ধি হতে পারে। আবার বলছি, আমি সারা বাংলা জুড়ে বাংলা আবাস যোজনায় লুটপাট চলছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন যে প্রথম কিস্তির টাকা যেখানে পাঠানো হয়েছে, ইতিমধ্যেই এই আবাস যোজনায় 60টি এফআইআর রাজ্য পুলিশ দাখিল করেছে। তো কাটমানি সিন্ডিকেট মুক্ত তৃণমূল কংগ্রেস হয় না। সরকারটা দাঁড়িয়ে আছে দুর্নীতিকে আশ্রয় করে, মন্ত্রী শান্তি নেতা নেত্রী সর্বত্র চুরি, সর্বত্র দুর্নীতি। সে দুর্নীতির শিকার স্যালাইন, সে দুর্নীতির শিকার ওষুধ, তার পরিণাম মানুষের মৃত্যু। কোথাও কোনো ঘাটতি নেই দুর্নীতি। কাটমানি সিন্ডিকেট মুক্ত তৃণমূল কংগ্রেস হয় না, যেমন জল ছাড়া মাছ হয় না। তো আশা করব যে এই 60খানি যে এফআইআর হয়েছে, রাজ্য পুলিশই করেছে, অভিযুক্ত যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।